কাজকর্ম বিশেষ কিছু করে না, থাকে ওয়াশিংটনের পশ্চিমের একটি হোটেলে। মাসে একবার সিটি ব্যাংক থেকে $530 নিয়ে এসে হোটেলের বিল মেটায়। মাসে দুবার যায় সিঙ্গলস ক্লাবে। উদ্দেশ্য কোনো মেয়ের সঙ্গ পাওয়া যায় কিনা। উদ্দেশ্য সফল তো হয়ই না, কোনো মেয়ে তার ধারে কাছেও আসে না। মেয়েরা 43 বছরের কোনো মানুষের ব্যাপারে তেমন উৎসাহ বোধ করে না। তার চেয়ে বড় কথা, জনাথন নাচ জানে না, কাজেই কোনো মেয়েকে গিয়ে বলতে পারে না, তুমি কি আমার সঙ্গে খানিকক্ষণ নাচবে? অবশ্যই তার সময় যে সেজন্য খুব খারাপ কাটে তা নয়। সমুদ্রের পাড়ে প্রতিদিনই সে বেশ কিছু সময় কাটায়, কয়েকটা বিয়ার খায়, কোনো দিন মুভি দেখে, তারপর ফিরে আসে নিজের ঘরে। প্রতি রাতেই তার ভালো ঘুম হয়। জীবন থেকে অবসর নিয়ে একজন মানুষ, যার জীবনে তেমন কোনো উত্তেজনা নেই, উত্তেজনার প্রয়োজনও নেই। একদিন দুপুর 2:30টার দিকে এই লোকটি হঠাৎ গা ঝাড়া দিয়ে উঠল। তার সুটকেস গুছিয়ে নিয়ে হোটেলের বিল মিটিয়ে দিল। হোটেলের মালিক অবাক হয়ে বলল, অসময়ে চলে যাচ্ছেন? জনাথন হাসল। আবার আসবেন? আসবো, নিশ্চয়ই আসবো। জনাথনের গায়ে একটি সামার কোট, মাথায় ক্রিকেট খেলোয়াড়দের সাদা টুপি, হাতে র্যাক্সিনের একটি ব্যাগ। সে হেঁটে হেঁটে গেল গ্রে হাউন্ডস বাস স্টেশনে। সুটকেস বুক করলো নিউ আর্লিংটনের ঠিকানায়। ট্যাক্সি ভাড়া করে চলে গেল ফ্লাওয়ার শপে। ফুলের দোকানের ছোট্ট মেয়েটিকে বলল, টকটকে লাল রঙের 3 ডজন গোলাপ দিতে বলো, সবচেয়ে বড় সাইজ। মেয়েটি হেসে বলল, বিশেষ কোনো উৎসব বুঝি? হ্যাঁ, খুব বড় উৎসব, তোড়া বানিয়ে দেব। দাও। দাম কিন্তু অনেক পড়বে, এগুলো এসেছে ক্যালিফোর্নিয়া থেকে। আমি ক্যাশ পেমেন্ট করব, দামের জন্য অসুবিধা নেই। তুমি নিজেই নিয়ে যাবে? হ্যাঁ, আমি নিজেই নিয়ে যাব। জনাথন কয়েক মুহূর্ত চুপ থেকে বলল, ফুলের সঙ্গে আর কি দেয়া যায় বলো তো? কাকে দিচ্ছ তা বলা যাবে না। আমার মনে হয় ফুলগুলোই যথেষ্ট, চমৎকার ফুল। আমাকে কেউ কখনো এত দিনে এতগুলো ফুল একসঙ্গে দেয়নি। জনাথন চলে গেল ফলের দোকানে। এক ঝুড়ি আপেল কিনলো, টকটকে লাল রঙের আপেল, বড় সুন্দর। ফুল এবং ফলের ঝুড়ি হাতে সে বেলা 4টার দিকে সমুদ্রের পাড়ে উপস্থিত হলো। এই জায়গাটি তার খুব ভালো চেনা। গত 6 মাসে প্রতিদিন একবার করে এখানে এসেছে, চষে বেরিয়েছে চারিদিকে। এটা কি উদ্দেশ্যমূলক ছিল? হয়তোবা। জনাথনের চোখে মুখে এখন আর আগের আলস্য নেই, চোখ ঝকঝক করছে। ঈগল পাখির দৃষ্টি। সে এগিয়ে গেল সাউথ পয়েন্ট টার্মিনালে। বেশ কয়েকটি শখের প্রমোটরি ভিড় করে আছে। সুন্দর সুন্দর নাম, সুইট 16, দি ড্রিম, দি রেড রিবন। এরা সন্ধ্যার আগে আগে ছেড়ে যাবে, রাত 10টা-11টার দিকে ফিরে আসবে। জনাথন যে প্রমোটরিটির কাছে এসে দাঁড়ালো তার নাম দি ফার ইস্ট। চমৎকার দোতলা একটি ছিমছাম জলযান, ধবধবে সাদা রং, নীল জলের সঙ্গে এত চমৎকার মানিয়েছে। এখানে কি পল বিন্তানি আছেন? কেন? আমার একটু প্রয়োজন ছিল। কি প্রয়োজন? আমি তার জন্য কিছু উপহার নিয়ে এসেছিলাম। জনাথন তার উপহার দেখালো এবং বিনীত ভঙ্গিতে বলল, মৃদু স্বরে বলল, একসময় তার কাছ থেকে উপহার পেয়েছিলাম, সেজন্যই আসা। সে হাসল। উপহার আমার কাছে দাও, নিয়ে যাচ্ছি। নাম কি বলো? পল বিন্তানিকে বলবো। আমি একজন অভাজন ব্যক্তি, নাম বললে চিনতে পারবেন না, দেখলে হয়তো চিনতে পারবেন। না, তুমি যেতে পারবে না, নিরাপত্তার একটা ব্যাপার আছে। আপনি আমাকে ভালো করে তল্লাশি করে দেখুন। দেখাদেখির দরকার নেই, দাও উপহারগুলি দাও। কি নাম বলবো? নাম বলতে হবে না, বলবেন একজন দরিদ্র ভক্ত। লোকটি ফুল এবং আপেল নিয়ে চলে গেল। জনাথন হতাশ মুখে দাঁড়িয়ে রইল নিচে। তার মনে ক্ষীণ আশা, এক্ষুনি তার ডাক পড়বে। এতগুলি চমৎকার ফুল কে দিয়েছে, কি জন্য দিয়েছে, এটা জানার আগ্রহ সবারই হবে। পল বিন্তানিনও হওয়া উচিত। এবং তাই হলো। জনাথনকে ভেতরে যেতে বলা হলো। পল বিন্তানির বয়স 30-এর কম।
কিন্তু দেখাচ্ছে 40-এর মতো। তার কোমর জড়িয়ে যে মেয়েটি বসে আছে তার বয়স 17-এর বেশি হবে না। এমন একজন রূপসী মেয়েকে দেখতে পাও ভাগ্যের কথা। পল ভিনতানি প্রচুর মদ পানের কারণে চোখ খুলে রাখতে পারছে না। কথা বলল মেয়েটি, এত চমৎকার গোলাপগুলি তুমি পলকে দিয়েছ? জনাথন বিনয়ে মাথা নিচু করে ফেলল। এত সুন্দর ফুল দিতে হয় প্রেমিকাকে, তোমার বোধহয় প্রেমিকা নেই। মেয়েটি খিলখিল করে হাসতে লাগলে। সেও মনে হয় নেশাগ্রস্ত। ভিনতানি থেমে থেমে বলল, তোমাকে চিনতে পারছি না। আমার নাম জনাথন। জনাথন, ফুলের জন্য তোমাকে ধন্যবাদ। এখন যেতে পারো। আর তোমার যদি কোনো আবদার থাকে পরে এসে বলবে। তোমার একটা কথা অবশ্যই তো আছে, কিছু একটা তোমার মনে আছে। বিনা কারণে কেউ কাউকে ফুল দেয় না। হা হা হা। ভিনতানি হাতের ইশারা করে জনাথনকে চলে যেতে বলল। জনাথন একটু পিছিয়ে গিয়ে কেবিনের দরজা ফিরিয়ে দিল। ভিনতানি, আমাকে তোমার চেনার কথা। আমার নাম এন্ড্রু জনাথন। জার্মানিতে তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল। আমাকে এত সহজে ভুলে যাওয়া ঠিক না। ভিনতানির নেশা কেটে যেতে শুরু করলো। মেয়েটি তাকাচ্ছে অবাক হয়ে। সে কি উঠে দাঁড়াবে নাকি দাঁড়াবে না ঠিক করতে পারছে না। জনাথন মেয়েটির দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, নাড়াচাড়া করবে না, কোন রকম সারা শব্দও করবে না। আমার সঙ্গে কি লুথার 36 পিস্তল আছে। পিস্তল চালানোয় আমার দক্ষতা তোমার বন্ধু মিস্টার ভিনতানি ভালোই জানেন, তাই না মিস্টার ভিনতানি? ভিনতানি শুকনো গলায় বলল, তুমি কি চাও? তেমন কিছু চাই না। আমি কিছু কোকেন এনেছি তোমার জন্য। এটি তুমি আমার সামনে খাবে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। এটা আমার অনেক দিনের শখ। ভিনতানির নেশা পুরোপুরি কেটে গেল। তার কপালে ঘাম জমতে শুরু করেছে। জনাথন তার সামার কোটের পকেট থেকে পিস্তলটি বের করলো। ছোট্ট ছিমছাম একটি পিস্তল। ভিনতানি টেনে টেনে বলল, জনাথন, তুমি জীবিত অবস্থায় এখান থেকে বের হতে পারবে না। তোমার মতো জীবনের প্রতি আমার মোহ নেই। বের হতে না পারলেও ক্ষতি নেই। খেতে শুরু করো। পিস্তলের গড়ি খেয়ে মরার চেয়ে কোকেন খেয়ে মরা ভালো। এতে কষ্ট কম হয় বলে আমার ধারণা। জনাথন তাকিয়ে আছে হাসি মুখে, যেন কিছুই হয়নি। ভিনতানি খেতে শুরু করলো। তার চোখ ঠিকরে বের হয়ে আসছে। চাপা একটা গো গো শব্দ আসছে মুখ থেকে। মেয়েটি এক দৃশ্যে তার দিকে তাকিয়ে আছে। অবিশ্বাস্য এই ঘটনাটি সে নিজের চোখের সামনেই দেখছে, তবু স্বীকার করতে পারছে না। জনাথন বলল, তোমার মতো এমন রূপসী একটা মেয়ের তো খুব ভালো ছেলে বন্ধু পাওয়ার কথা। এর সঙ্গে লেপ্টে আছো কেন? মেয়েটি জবাব দিল না। জনাথন বলল, কি নাম তোমার? অ্যালেনা। অ্যালেনা, তোমার বন্ধু হয়ে গেছে আমার ধারণা। তবু একজন ডাক্তার দেখিয়ে নিও, নিশ্চিত হওয়া ভালো। অ্যালেনা জিভ দিয়ে ঠোঁট চাটল। জনাথন বলল, শুভ সন্ধ্যা এলেনা। জনাথন নির্বিঘ্নে নিচে নেমে এলো। কেউ তাকে কোনো প্রশ্ন করলো না। সে মুখে একটি বিনীত হাসি ফুটিয়ে রাখলো। তার খোঁজ পড়ল 35 মিনিট পর। ওয়েস্ট কোয়েস্ট মাফিয়া বস এত্তেনার বড় ছেলে পল ভিনতানি মারা গেছে। খবর ছড়িয়ে পড়ল দাবানলের মতো। এন্ড্রু জনাথন মিলিয়ে গেছে হাওয়ার মতো। এত্তেনা ঠান্ডা গলায় বলল, 72 ঘন্টার মধ্যে একে আমি চাই। সে এই শহরে আছে এবং সে কোনো জাদুমন্ত্র জানে না। এত্তেনা মাফিয়াদের ক্ষমতার একটা নমুনা দেখাবার ব্যবস্থা করলো। তারা নিজেদের নিজস্ব পদ্ধতিতে শহর থেকে বের হওয়ার সমস্ত পথ সিল করে দিল। মান সম্মানের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বাঘের গুহায় ঢুকে কেউ যদি বাঘের বাচ্চা মেরে যেতে পারে তাহলে সেটা একটা ভয়ঙ্কর ব্যাপার। 72 ঘন্টা পার হয়ে গেল, এন্ড্রু জনাথন ধরা পড়ল না। শিকাগো মাফিয়া একটি প্রধান শাখা থেকে বিপুল সাহায্য এসে উপস্থিত হলো। শহরকে বন্ধ করা হবে। চিরুনির মতো এলাকাটিতে আঁচড়ানো হবে। একটি মাছিও যেন গলে যেতে না পারে। জনাথন তো একটা জলজ্যান্ত মানুষ। শহরকে ঘিরে একটি কাল্পনিক বৃত্ত তৈরি করা হয়েছে। সেই বৃত্ত ক্রমেই ছোট হয়ে আসছে, কিন্তু জনাথনকে পাওয়া যাচ্ছে না। পঞ্চম দিনে এত্তেনা একটি টেলিফোন কল পেল। জেনারেল সিমসং লং ডিস্টেন্স কল করেছে। তাদের কথাবার্তা হলো এরকম,
সিমসন, আমাকে চিনতে পারছেন তো? এতে না, পারছি। বয়স হয়েছে, স্মৃতি দুর্বল, কিন্তু আপনাকে চিনতে পারছি। সিমসন, আপনার পারিবারিক দুঃসংবাদের খবর পেয়ে খুবই দুঃখিত হলাম। এতে না, ধন্যবাদ, আপনাকে আন্তরিক ধন্যবাদ। সিমসন, শুনলাম এন্ড্রু জোনাথন এখনো ধরা পড়েনি। এতে না, না, তবে ধরা পড়বে, সময় হয়ে এসেছে। আপনি শিকাগো শহরে একটি সূচ ফেলে রাখুন, আমি খুঁজে বের করে দেব। সেই ক্ষমতা আমার আছে, আশা করি স্বীকার করবেন। সিমসন, আমি একটি বিশেষ কারণে আপনাকে টেলিফোন করেছি। এতে না, কারণ ছাড়া আপনাদের মতো মানুষ আমাদের খোঁজ করবে না, এটা জানি। কারণটা বলুন। সিমসন, এন্ড্রু জোনাথনকে আমাদের প্রয়োজন, অত্যন্ত প্রয়োজন। এতে না, নীরব। সিমসন, আপনি আপনাদের দলের সবাইকে উঠিয়ে নেবেন। এতে না, এখনো নীরব। সিমসন, এন্ড্রু জোনাথনকে জীবিত অবস্থায় আমাদের হাতে তুলে দিতে হবে। আপনার কাছ থেকে এই গ্যারান্টি চাই। এতে না, তা সম্ভব নয়। সিমসন, আপনি বুদ্ধিমান মানুষ বলে জানতাম। এতে না, এখনো নীরব। সিমসন, আপনাকে 10 মিনিট সময় দিচ্ছি। 10 মিনিটের মধ্যেই আমাকে জানাবেন, হ্যাঁ কিংবা না। জেনারেল সিমসন টেলিফোন নামিয়ে রাখলেন এবং তার 1 ঘন্টা পর ফরনাককে টেলিফোনে জানালেন এন্ড্রু জোনাথনের সঙ্গে যোগাযোগ হয়েছে, তাকে আগামীকাল ভোরে পৌঁছে দেওয়া হবে। খুঁজে পেতে অসুবিধা হয়নি তো? না, তেমন হয়নি। বেন ওয়াটসন জুনিয়রকে কবে পাবো? বলতে পারছি না। পাবো তো? সিমসন জবাব দিলেন না, টেলিফোন নামিয়ে রাখলেন। রাত 2:25 বেন ওয়াটসনকে ডেকে তোলা হলো। কারারক্ষী বলল, জেল ওয়ার্ডেন আপনার সঙ্গে দেখা করতে চান, বিশেষ প্রয়োজন। বেন ওয়াটসন গম্ভীর হয়ে রইল, কিছু বলল না। আপনাকে এক্ষুনি যেতে হবে। তার সঙ্গে আমার এমন কোনো জরুরি কথা থাকতে পারে না যে কারণে আমাকে রাত দুপুরে তার কাছে যেতে হবে। আপনাকে যেতে হবে, দয়া করে তর্ক করবেন না। বেন ওয়াটসন উঠে পড়ল। প্রায় 6 ফুট লম্বা একজন মানুষ, 250-300 পাউন্ড ওজন, যে কারণে তাকে রোগা দেখায়। এর চোখ দুটি বড় এবং আশ্চর্য রকমের কালো। চোখের দিকে তাকালে এই মানুষটির সম্পর্কে সম্পূর্ণ ভিন্ন ধারণা হওয়া খুব স্বাভাবিক। তাকে যারা ঘনিষ্ঠভাবে চেনে তারা এই ভুল করে না। মিস্টার বেন ওয়াটসন? হ্যাঁ। কফি খাবেন? রাত দুপুরে আমি কফি খাই না। লম্বা একটি জার্নি করবেন, গরম কফির কথা সেজন্যই বলছি। ওয়াটসন তাকিয়ে রইল। আপনি রওনা হবেন খুব শিগগিরই। কোথায়? মাসিসিপি পেনিটেনশিয়ারি। কারণ আমি কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আদেশে এ কাজ করছি। টেস্ট ডিপার্টমেন্টের কিছু কর্তা ব্যক্তি আছেন, এদের একজন আপনার সঙ্গে যাবেন। আমি এমন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তা জানা ছিল না। আমার নিজেরও জানা ছিল না। সিগারেট নিন। আমি সিগারেট খাই না। কফি? কফির কথা বলবো? একবার তো বলেছি আমি রাত দুপুরে কফি খাই না। ওয়ার্ডেন সিগারেট ধরালেন, তার চোখ কৌতূহলে চিকমিক করছে। মিস্টার ওয়াটসন, বলুন। আপনাকে নিয়ে যাওয়া হবে আর্মার্ড গাড়িতে। মাঝপথে গাড়ি ভেঙে আপনি পালাবেন। তার মানে? মানে খুব সহজ মিস্টার ওয়াটসন। স্টেট ডিপার্টমেন্ট চাচ্ছে আপনি পালিয়ে একটি বিশেষ মানুষের কাছে যাবেন। কাজে এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে আপনি তা করতে পারেন। স্টেট ডিপার্টমেন্টের হাতে এত ক্ষমতা আমার জানা ছিল না। আমার নিজেরও জানা ছিল না মিস্টার ওয়াটসন। বেন চুপ করে রইল। সে কথাবার্তা খুব কম বলে। তার উপর তার ঘুম পাচ্ছে। ওয়ার্ডেন নিচু গলায় বলল, যে লোকটির সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে তার নাম জানতে চাইলেন না? নাম অনুমান করতে পারছি। ফকনার। একমাত্র ফকনারের মাথায় এ জাতীয় পরিকল্পনা খেলে। উনি কি আপনার বন্ধু? আমাদের দুজনেরই কোনো বন্ধু নেই। 3টা বাজছে। এখন কি আমরা রওনা হব? নিশ্চয়ই, নিশ্চয়ই। পেন্টেনশিয়ারের আর্মার্ড ভেহিকেল ছুটে চলেছে হাইওয়ে 59 দিয়ে। অন্ধকারে বেন ওয়াটসন বসে আছে চুপচাপ। একজন অল্প বয়স্ক নার্ভাস ধরনের যুবক পরিকল্পনাটি তাকে ব্যাখ্যা করবার চেষ্টা করছে।
বেন ওয়াটসনের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে না সে কিছু শুনছে। তরুণটি মৃদু স্বরে বলল, আপনি কি আমার কথা বুঝতে পারছেন? না। আমি কি আবার গোড়া থেকে বলবো? না। আমার ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমবো, সময় হলে আমাকে ডেকে তুলবেন। তরুণটি চুপ করে গেল। কিছুক্ষণের মধ্যেই বেন ওয়াটসন নাক ডাকতে লাগলো। তরুণটি বিড়বিড় করে নিজের মনে কি যেন বলল। একা একা বসে থাকতে তার কেমন যেন ভয় করছে। গাড়ির ভেতরটা বড় অন্ধকার। এখান থেকে বাইরে কি হচ্ছে কিছুই বোঝার উপায় নেই। তার চেয়ে বড় কথা, অদ্ভুত এক মানুষ তার সহযাত্রী, যে দিব্যি নিশ্চিন্তে ঘুমুচ্ছে। তরুণটি খুক খুক করে কাঁদতে লাগলো। এ ধরনের একটি বাড়ি ফকনার আশা করেননি। টিলার উপর চমৎকার বাংলো, টালির ছাদ, পাইন গাছ দিয়ে ঘেরা। বাড়ির সামনে অনেকখানি জায়গায় ফুলের বাগান করা হয়েছে। বিচিত্র বর্ণের কসমস ফুটেছে বাগানে। একটি বোগেনভিলিয়া উঠে গেছে টালির ছাদে, তার পাতা নীলচে। সবকিছু মিলিয়ে একটা অদেখা স্বপ্ন। ঠিকানা ভুল হয়নি তো? ফকনার ঠিকানা যাচাই করবার জন্যে একটি নোট বই খুলল। একটি ছেলে বেরিয়ে এলো তখন। 7 বছর বয়স, অত্যন্ত রুগ্ন। এরকম একটি রুগ্ন শিশুকে এই বাড়িতে মানায় না। ফকনার বলল, হ্যালো। ছেলেটি তার দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলল। এর মানে এ বাড়িতে লোকজন বিশেষ আসে না, সে কারণেই অচেনা মানুষ দেখে ছেলেটি হাসছে। ফকনার ফুর্তিবাজির ভঙ্গিতে বলল, কেমন আছো তুমি? ভালো আছি। এরকম একটি চমৎকার সকালে খারাপ থাকাটা খুবই মুশকিল, তাই না? তোমার নাম কি? রবার্ট। হ্যালো রবার্ট। হ্যালো। আমি কি আসতে পারি তোমাদের বাগানে? হ্যাঁ পারো। আমার নাম ফকনার। ফকনার ভেতরে ঢুকে হাত বাড়িয়ে দিল। ছেলেটি এগিয়ে দিল তার ছোট্ট হাত। এখন থেকে আমরা দুজন বন্ধু হলাম। কি বলো রবার্ট? হ্যাঁ, বন্ধু হলাম। এখন বলো, মিস্টার রবিনসন তোমার কে হন? আমার দাদা। আমি সেরকমই ভাবছিলাম। রবিনসন কি আছে? আছে। কি করছে? ব্যায়াম করছে। ফকনার স্বস্তি বোধ করল। ব্যায়াম ট্যায়াম করছে যখন, তখন ধরে নেওয়া যেতে পারে শরীরের প্রতি নজর আছে। দাদাকে ডেকে দেব? আমার এমন কিছু তাড়া নেই। আমি বরং তোমার সঙ্গে কিছুক্ষণ গল্প করি। এ বাড়িতে তোমরা দুজন ছাড়া আর কে কে থাকে? আমরা দুজনই শুধু থাকি। তোমার বাবা মা? বাবা মারা গেছেন, মায়ের বিয়ে হয়ে গেছে। থ্যাঙ্কসগিভিং এর সময় আমি মার কাছে যাই। বাহ, চমৎকার। খুব মজা হয়? হয়। এবারে ক্রিসমাসে মা আমাদের এখানে আসবে। মার সঙ্গে আসবে পলিন। পলিন কে? পলিন আমার সৎ বোন। ভীষণ পাজি। তাই নাকি? হ্যাঁ, আর খুব মিথ্যাবাদী। বলো কি? হ্যাঁ। যদি আসে তাহলে তো বড্ড মুশকিল হবে। না, হবে না। ও আমার খুব বন্ধু। আচ্ছা। পলিন খুব ভালো মেয়ে, কিন্তু একটু আগে বলেছ সে পাজি। পাজি কিন্তু ভালো মেয়ে। মাঝে মাঝে পাজিরাও ভালো হয়। ফকনার শব্দ করে হেসে উঠল। বহুদিন পর এমন প্রাণ খুলে সে হাসল। হাসি থামাতেই চোখ পড়ল বারান্দায় গম্ভীর মুখে রবিনসন দাঁড়িয়ে আছে। রোগা লম্বা একটি মানুষ, চোখে স্টিল রিমের চশমা। সব চুল পেকে সাদা হয়ে গেছে। দেখে মনে হচ্ছে একজন বিশ্ববিদ্যালয়ের প্রবীণ শিক্ষক, ক্লাসে ফিলোসফি বা সমাজতত্ত্ব পড়ান। ফকনার হাত নাড়ল। রবিনসন তার কোনো উত্তর দিল না। তার মুখ আরো গম্ভীর হয়ে গেল, যেন সে কিছু একটা আশঙ্কা করছে। কেমন আছো রবিনসন? ভালো। তোমার নাতির সঙ্গে কথা বলছিলাম। চমৎকার ছেলে। তোমার নাতি আছে তা তো জানতাম না। রবিনসন জবাব দিল না। এই বাড়িটি তোমার নিজের নাকি? নগদ পয়সায় কিনেছ? না মর্টগেজড? মর্টগেজড। এমন গম্ভীর হয়ে আছে কেন? মনে হচ্ছে আমাকে থেকে খুশি হওনি? না, হইনি। পুরনো দিনের বন্ধুত্বের খাতিরে একটু সহজ তো হতে পারো। তোমার সঙ্গে আমার কখনো বন্ধুত্ব ছিল না। চশমা নিয়েছো দেখছি। বয়স হচ্ছে, ইন্দ্রিয় দুর্বল হচ্ছে। হতাশাগ্রস্তের মতো কথা বলছো কেন রবিনসন? হতাশাগ্রস্তের মতো কথা বলছি না, স্বাভাবিক একজন মানুষের মতোই কথা বলছি।
শরীর কিন্তু ভালোই আছে।